মঞ্জু ভাই, আপনি দেখেছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরুটা করতে চাই, এই যে এনসিপি এখন মানে এমন ভাবে চেপে বসছে, সিন্দাবাদের ভূতের মতো জেকে বসছে। এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি তারা তাদের তাদের সমাবেশ করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে, আমরা যতদূর জানতাম যে আমরা যখন স্কুলে ছিলাম, আমি আমার ঘটনাটা বলি, আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের এলাকায় এরশাদ সাহেব গিয়েছিলেন, সেটা সম্ভবত 88 সালের ঘটনা, 87-88 সালের ঘটনা। আমরা স্কুলে পড়তাম, আমাদের স্কুল ছুটি দেওয়া হলো, স্কুল মাঠে সমাবেশ হবে এবং স্কুল মাঠের সমাবেশ হবে দিকে নিরাপত্তা বাহিনী আগে থেকেই পিজিআর, তারপর এসএসএফ তো পরবর্তী হলো, পিজিআর টিজিআর সহ যারা আছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব নিয়ে আগে থেকে নিরাপত্তা যুদ্ধ, এক সপ্তাহ আগ থেকে নিরাপত্তা যুদ্ধ। এনসিপি কি সেই পথে হাঁটছে নাকি? এই যে ইউনূস সাহেবের আশীর্বাদ পুষ্ট বা ইউনূস সাহেবের রাজনৈতিক দল হিসেবে এখন অনেকেই মন্তব্য করছেন, সবাই বলছেন এটা ইউনূস সাহেবের দল, যার ফলে ইউনূস সাহেব নিজে এই দলকে নানাভাবে সহযোগিতা করছেন, আইনি সহযোগিতা থেকে শুরু করে। আপনি যদি শুরু করেন। এনসিপি এই পথে হাঁটছে কথাটা বলা ঠিক না, এই পথে হেঁটে অনেকটা দূর পারও হয়ে গেছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। আপনি দেখুন, এর আগে এই সরকারি ছত্রছায়ায় যে পার্টিগুলো গঠিত হয়েছে, যেমন ধরুন যে আপনি প্রথমে হচ্ছে জাগমুই পার্টি দিয়ে গঠন শুরু করলো জিয়াউর রহমান সাহেব, এরপরে বিএনপি গঠনের পরেও কিন্তু তখন কিন্তু বিএনপি সরকারি দলে না, এরশাদ জিয়াউর রহমান সাহেব তখন প্রধান সেনা কর্মকর্তা, প্রধান সামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনী তখন মাশাআল্লাহ চলছে। তো এরশাদ আমলেও এরশাদ একটি পার্টি করলো, সেটিও মাশাআল্লাহর ভেতরে। তো এই মাশাআল্লাহর ভেতরে যে পার্টিগুলো তৈরি হলো বাংলাদেশে, সেই পার্টিগুলো কিন্তু কখনো এই যে সেনাবাহিনীর যে সামরিক কনভয়, এরকম সামরিক কনভয় নিয়ে কোথাও কিন্তু মিটিং করতে যায়নি। তাদেরকে পুলিশ সহায়তা করেছে, ডিজিএফআই সহায়তা করেছে, এনএসআই, সিআইডি, এসপি, সিবিআই, এবি সবাই সহায়তা করেছে। কিন্তু প্রকাশ্যে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন বা একটি ব্রিগেড সেখানে মোতায়েন করে, সেখানে সেনা কনভয় দিয়ে, সেনাবাহিনীর গাড়ি দিয়ে তাদেরকে প্রোটেকশন করা, তাদেরকে পালাতে সাহায্য করা, তাদেরকে সেভ করা এবং তাদের উপরে যে জনগণের ক্ষোভ ছিল সেই ক্ষোভের তাদের হয়ে সেই ক্ষোভের প্রতিশোধ নেওয়া, এই কাজগুলো কিন্তু বাংলাদেশে এর আগে যে পার্টিগুলো সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে পার্টি গঠন করেছিল, তাদের কোনটার সময় কিন্তু এই পরিমাণে আয়োজন হয়। তো সেই দিক দিয়ে এনসিপি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভাগ্যবান দল, যে দলটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারলেও সরকারি দল হিসেবে যতগুলো সুবিধা নেওয়া যায় তার সবগুলো দলের থেকে বেশি সুবিধা নিয়ে ফেলেছে অলরেডি, এখনো নিচ্ছে। এখন ধরুন যে যদি তারা বলে, আমি পুলিশের অবশ্য একটা জিনিস খুব সমর্থন করি, খুব ভালো লাগে আমার কাছে, দালালি করতে হলে এইভাবেই করা উচিত, হাফ ডান বা ওই সিকি ভাগ দালালি করার কোনো দরকার নেই। দালালি কাপড় খুলে, একদম কাপড় খুলে করবো, পুরো উলঙ্গ হয়ে, যেন কোনো লাজ লজ্জার বালাই না থাকে। হ্যাঁ, উলঙ্গ মানুষের লাজ লজ্জার বালাই থাকে না, এবং দুই কান কেটেই করবো। আপনি ধরুন এখন যদি তারা বলে যে আমরা এই যে পথসভা করে করে ক্লান্ত হয়ে গেছি, তো দিন সাথে কক্সবাজারে আমরা প্রমোদ ভ্রমণ করব, ওই সময় কক্সবাজারে সমস্ত দেশি বিদেশি সমস্ত পর্যটকের যাওয়া বন্ধ, সরকার কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পালন করবে এবং পুলিশ সেই পর্যটক বন্ধ করার জন্য পুরো কক্সবাজার কর্ডন করে রাখতে পারে। হতে পারে এটা, কারণ স্বয়ং প্রধান উপদেষ্টা যেখানে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বললে সামরিক বাহিনী যা খুশি তাতে সামরিক বাহিনীকে করতে হবে, তিনি যা বলবেন সামরিক বাহিনীকে তাই করতে হবে। প্রাতিষ্ঠানিক সিস্টেমে আপনার নির্বাহী আদেশে পুলিশের প্রধান একজন সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তা, তিনি যা বলবেন পুলিশকে তাই করতে হবে। তো এই প্রাক্তন এবং বর্তমান এইসব দুই সামরিক কর্মকর্তারা এক বেসামরিক কর্মকর্তা যিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে,
প্রধান উপদেষ্টা, তার নির্দেশে যা খুশি করছে এবং সেখানে বিবেক, বিবেচনা, বোধ এগুলো তো বহু আগেই উঠে গেছে। মিনিমাম চক্ষু লজ্জা যেটা, সেইটুকুও নেই, সেটুকুও তারা বিসর্জন দিয়েছে এই পার্টিটার জন্য। অথচ এই পার্টিটাকে যদি ফ্রি হ্যান্ডে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ভেতরেই যদি ফ্রি হ্যান্ডে নির্বাচন করতে দেওয়া হয়, একটি আসনও পাবেন। একেবারে এই যে মনে করেন তারা সব জায়গায় যাচ্ছে, এবং আপনি যেটা বলছিলেন যে গোপালগঞ্জে তারা এপিসির ট্যাঙ্কের ভিতরে ঢুকেই জীবন রক্ষা করে আসলেন, এবং সেখানে তো আসলে তাদের কারণেই এত লোক মারা গেল, গুলি হলো, এবং আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে এটা নিয়ে তুমুল সমালোচনা দেশ বিদেশে হচ্ছে। এর মধ্যে এই প্রক্রিয়াটা এখনো বন্ধ হলো না, বরং আরো জোরে সুরে এনসিপি কে সব ধরনের সহযোগিতা, আপনি যেহেতু বললেন যে স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি প্রতিরক্ষা দায়িত্বে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, এই যে একটা ইয়ে তৈরি হয়ে গেল, কালচার তৈরি হয়ে গেল, এইটা কি আসলে ফ্রিডম পার্টিকেও আসলে ইয়ে করে ফেললো কিনা? এরা কি ফ্রিডম পার্টির দিকে আগাচ্ছে কিনা? ফ্রিডম পার্টির দিকে আগাচ্ছে না, ফ্রিডম পার্টির থেকেও ভয়ঙ্কর অবস্থা। ফ্রিডম পার্টি এতটা সুযোগ পায়নি। ফ্রিডম পার্টি গুলিগালাজ করেছে, তারা অবৈধ অস্ত্র বহন করত, কিন্তু এরা তার থেকে বেশি করে, এবং এরা ঘোষণা দিয়ে করে। ফ্রিডম পার্টি গোপনে করত। ফ্রিডম পার্টি যে আমাদের হাতে অস্ত্র আছে এই কথা কিন্তু কখনো ঘোষণা দেয়নি, কিন্তু এরা কিন্তু ঘোষণা দেয়। এই যে মন্ত্রণালয়ে বসে একাধিকবার যে উপদেষ্টা বলেছেন যে 5 তারিখে ওই ঘটনাটা না ঘটলে আমরা সশস্ত্র অভ্যুত্থান শুরু করতাম। কি দিয়ে শুরু করতাম? নিশ্চয়ই তীর ধনুক দিয়ে না, বা গুলতি দিয়ে না, ফায়ার আর্মস দিয়েই তো শুরু করতো। তো এদের হাতে যে অবৈধ ফায়ার আর্মস আছে এটা তো তারা নিজেরাই স্বীকার করছে। আর সেখানে যদি আমরা ধরে নেই যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে, যদি ধরে নেই, তাহলে সময় আছে ধরুন 6 মাস। এই 6 মাস সময়ের ভিতরে সারা বাংলাদেশকে তাদের কভার করতে হবে। সারা বাংলাদেশের কোন কোন জায়গায় তারা দুর্বল, কোন কোন জায়গায় ভোটার তালিকা একদম বাতিল করে দিতে হবে, নতুন করে ভোটার তালিকা করতে হবে। সেই তালিকার ভিতরে 25-30-এর বেশি বয়সের লোককে রাখা যাবে না, কোনো নারীকে রাখা যাবে না। এই প্ল্যানগুলো তো আছে, এই প্ল্যানগুলো আছে। যেমন ধরুন যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে যে জায়গাগুলো পরিচিত, সেখানে যদি আওয়ামী লীগ ভোটে না থাকে তাহলে বিএনপি ভোটগুলো পাবে। তো বিএনপি যেন না পায়, জামাত যেন না পায়, সেই জন্য দেখা যাবে ওখানকার নারী ভোটারদেরকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কোনো নারী ভোটাররা কিন্তু জামাতকে ভোট দেবে না। সুতরাং নারী ভোটারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, 30-এর ওপরের ভোটারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় সংশোধিত ভোটার তালিকায়, তাহলে ভোট দেবে কারা? ভোট দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা বাইরে গালাগালি যতই করুক তাদেরকে, যে যেমন এই যে পরশুদিন থেকে গালাগালি হচ্ছে, কোথায় হাসনাত, কোথায় সার্জিস, তোরা বেঈমান, তাই না? এই যে মাইলস্টোনের প্রাক্তন ছাত্ররা যে গালাগালি করছে, এই গালাগালি যতই করুক, হ্যাঁ, এই গালাগালি যতই করুক, সারা বাংলাদেশের ছাত্র যারা ওই ধরেন ওই যে 50 মিলিয়নের তুচ্ছ মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্ট যাদের হাতে পৌঁছে গেছে, তারা তো ভোট দেবে। সুতরাং ডক্টর ইউনূস চাচ্ছেন যে 1 নম্বর না হোক, অ্যাটলিস্ট তার পার্টিটা যেন 2 নম্বর পজিশনে থাকে সংসদে। তাহলে তার যে যত অপরাধ ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত করেছেন এবং নির্বাচন পর্যন্ত করবেন, সমস্ত অপরাধগুলো কিন্তু লেজিটিমেসি পেয়ে যাবে এবং ইনডেমনিটি পেয়ে যাবে। তাকে কেউ কিচ্ছু করতে পারবে, তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এটা তো প্ল্যান। এখন সেই প্ল্যানে যদি বিএনপি এবং জামাত কোনো কিছু না বুঝে সেই প্ল্যানে সম্মতি দেয়, এবং এই গৃহপালিত পাপোশ টাইপের যে 13টি দল গত পরশুদিন যারা বসলো, আমি এদেরকে পাপোশ বলি, ডক্টর ইউনূস এদেরকে পাপোশের মতো ব্যবহার করেছেন। তো এই পাপোশ টাইপের দলগুলো যদি সেই ব্যাপারটি না বোঝে, তাহলে হবে তাদের রাজত্বে তারা ভিত্ত হয়ে বসবাস করবে। এনসিপি 30 বছর, 28 বছর, 26 বছর বয়সের একটি ছেলে প্রধানমন্ত্রী হবে, আর সমস্ত মন্ত্রীদের বয়স হবে অনূর্ধ্ব 30। তাদের অধীনে এরা ভিত্ত হিসাবে বসবাস করবে। সমস্যা একটা নিউ নেশন তৈরি হবে, যে নেশনের ভিত্ত। আপনি বলছিলেন এই যে পাপুস পার্টি বলেন এদেরকে, এবং এরা বের হয়ে বললো আপনি বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, আমরা আর বিপদের সময় আসবো না।
আপনি বিপদে পড়লে খালি ঠেক চালান আমাদেরকে দিয়া, আমরা আর আসবো না। এই যে আসবো না, আসলে এটা তাদের বলার জন্য বলা, নাকি আসলে সত্যি সত্যি তারা অভিমান করলে? ওটা যখন তারা বলেছে তখন যে প্রফেসর ইউনূস যে মুস্কি হেসেছে ওটা তারা খেয়াল করে। প্রফেসর ইউনূস ওইটা কথাটা শোনার পর মনে মনে বলেছে, তোদেরকে তো আমরা এমনি ডাকি, যে কাউন্ট হিসাবে 1 2 3 করে গুনতে হয়, সেই জন্য ডাকি। তোমাদের পিছনে কয়জন লোক আছে, কয়জন সমর্থক আছে, তো আমার জানা কথা, আমার জানা আছে, আমার মুখস্থ। এবং যেহেতু দল হিসেবে একটা সাইনবোর্ড আছে তোমাদের, সেই হিসেবে তোমাদেরকে ডাকি আমি, সংখ্যা বাড়ানোর জন্য। এই পত্রিকাতে একসময় কোনো কোনো পত্রিকায় আছে দেখবেন যে ওই যে মাঝখানের যে পাতাটি থাকে, সম্পাদকীয় পাতা, চাপ দিয়ে ভরে রাখে। তো যদি একদিন আমি এক বার্তা সম্পাদককে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কাগজের এই মাঝখানের পাতাটা এত দুর্বল কেন? বিজ্ঞাপন দিয়ে ভরা, একটা ছোট্ট একটা সম্পাদকীয় আর 2টা উপসম্পাদকীয়, তাও সেই আজে বাজে লেখা দিয়ে। বলে এগুলাকে আমরা পত্রিকাটাকে ওয়েট করার জন্য ব্যবহার করি, ধরলে যেন একটু ওজনদার মনে হয়, কাগজটা ওজন মনে হয়। আচ্ছা, একটু ওজন। এই যে মনে করেন, এই তো গেলে একটা পার্ট, আর একটা পার্ট আজকে এনসিপির বক্তব্য আপনি শুনেছেন নিশ্চয়ই। সুনামগঞ্জে তারা এক পথসভায় বলেছেন মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে। হঠাৎ করে এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল, বা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, এরা আসলে কারা, যারা এই 11 মাস শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করলেন? এরা তো ছাত্রলীগের ছিল না, এরা সবাই তো ছাত্রলীগে ছিল। তো ছাত্রলীগে থাকার সময় তারা তো জানে যে মুজিববাদ বলে কোনো শব্দ আসলে বাংলাদেশে নেই। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান আছে, বঙ্গবন্ধু আছে, জাতির পিতা আছে, এই শব্দগুলো আছে, কিন্তু মুজিববাদ নামে কোনো শব্দ নেই। মুজিববাদ কখনো বাংলাদেশে শেখ হাসিনাও প্রয়োগ করেননি, শেখ মুজিবও প্রয়োগ করেননি। মুজিববাদ বলে কিছু নেই। এখন বিষয়টা হলো যে এক নাগারে যদি বলতে হয় আওয়ামী লীগকে ধ্বংস করবো, আওয়ামী লীগের আদর্শকে ধ্বংস করবো, শেখ মুজিবুর রহমানকে ধ্বংস করবো, জাতির পিতাকে ধ্বংস করবো, বঙ্গবন্ধুকে ধ্বংস করবো, অনেকগুলো কথা বলতে হয় না? এই সবগুলো কথাকে যদি কনসলিডেট করা হয়, এক কথায় নিয়ে আসার জন্য এরা মুজিববাদ শব্দটি ব্যবহার করছে। আর ইদানিং ওই মাঝহার সাহেবের কাছে তালিম নেওয়ার সময় এই মাহফুজ সাহেবরা ওই মাও সেতুমও পড়েছিলেন, কিছু লেনিনও পড়েছেন, কয়েকটা চোথা পড়ার পর হঠাৎ করে মনে হয়েছে যে বাদ শব্দটি ব্যবহার করলে এক ধরনের ওজন হয়, বক্তব্যটির ভিতরে এক ধরনের ওয়েটি একটা ব্যাপার, ওই জন্য বাদ শব্দটি তারা ব্যবহার করা শুরু করেছে, আর কোনো কারণ নেই। মুজিববাদ তারা নিজেরাও বুঝেন না, যে জিনিসটা আমি বুঝি না, আমি সেই জিনিসটাকে কবরে দিলাম না কবর থেকে তুললাম, এটা তো আসলে আমি নিজেও টের পেলাম। ওরা যত বেশি প্রচার করবে জিনিসটাকে, তত বেশি এটা স্প্রেড করবে। স্বাভাবিক একটা নিয়ম। আপনি চোর ধরতে গেলে, আপনার চোর ধরতে গেলে চোর যে পরিমাণ দৌড়াবে আপনাকেও সেই পরিমাণ দৌড়াতে হবে, সেই পরিমাণ তার চেয়ে বেশি গতিতে দৌড়াতে হবে, বেশি গতিতে দৌড়াতে হবে। সুতরাং আপনি প্রচার করে দিচ্ছেন দেশময় যে মুজিববাদ বলে একটা বাদ আছে, এটি অদৃশ্য কিন্তু ভয়ানক শক্তিশালী। ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না একেবারে। এই যে একটা তারা, আপনি বলছিলেন এইটাকে আরো তারা এই প্রচারটা করে আরো স্ট্রং করছে, এই যে তারা মুজিববাদকে কবর দিতে হবে, মুজিববাদের হাতে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, তারা কোথা থেকে আসছেন রক্ষা কবচ? তারা মুক্তিযুদ্ধকে লালনই করছেন না, ধারণই করছেন না। আপনি কাকে গালি দেবেন? যাকে আপনি কাউন্ট করেন, তাই না? যাকে আপনি গোনায় ধরেন তাকে আপনি গালি দেবেন, তাকে প্রতিহত করার চেষ্টা করবেন, তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন। তো আমি যদি সবচেয়ে বর্ষিয়ান ব্যক্তিটির নাম ধরি, বাংলাদেশে একজন আছেন মার্ক্সবাদী তাত্ত্বিক, আমি নাম বলছি না, সেই ভদ্রলোক 90 বছর পার হয়ে গেছে ওনার বয়স। উনি 5ই আগস্টের পর ঘোষণা করেছিলেন আগামী 50 বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না, ওনার ভবিষ্যৎবাণী। এরপরে ধরুন ফরহাদ মাজারের ভবিষ্যৎবাণী, 5 বছরের মধ্যে ফরহাদ মাজার বলেছেন 5 বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে উন্নয়নে। তারপর তিনি বলেছিলেন যে নির্বাচন যারা চায় তারা আসলে দেশের কল্যাণ চায় না, নির্বাচন যত বেশি চাবেন তত দেশটাকে আপনারা গাজায় পরিণত করবেন। তার মানে নির্বাচন ছাড়া
একটি অবৈধ অনির্বাচিত সরকারের অধীনে তিনি এমন একটি বাঁধ কায়েম করতে চান যে বাঁধটিকে আর কেউ নির্বাচন দিয়ে বা অন্য কোনো উপায়ে খণ্ডন করতে পারবে না। ঠিক সেরকম সরকার প্রতিদিন একবার করে স্মরণ করে যে পতিত পরাজিত শক্তি ফিরে আসার আলামত দেখতে পাচ্ছি, ফিরে আসার লক্ষণ দেখতে পাচ্ছি, এদেরকে ফিরতে দেওয়া হবে না। ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনার উপদেষ্টাদের ভেতরে তো ইয়েপন্থী আওয়ামী লীগের প্রতি সফট কর্নারের লোকজন আছে, তিনি রেগে যেয়ে বলছেন কি তোমাদের মধ্যে নাই? দেশের সব জায়গায় নাই, তোমরা দেখো নাই? তোমাদের মধ্যেও তো আছে, কি করতে পারছো? সারা দেশে তো সব জায়গায়, তোমার বাড়ির পাশে আছে, তোমার ঘরের মধ্যে আছে, তাদেরকে কি ঠেকাইতে পারছো, রুখতে পারছো? সেটা আগে ঠেকাও। তার মানে তার মানে উনি ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের একটা বীজ দেখতে পাচ্ছে, আওয়ামী লীগের একটা স্ফুরণ দেখতে পাচ্ছে। তার মানে উনি ভয় পাচ্ছেন। উনি যেহেতু ভয় পাচ্ছেন গুরু হিসাবে, তো তার শিষ্যরাও ভয় পাচ্ছে। তারা জানে জামাত, বিএনপি বা ওই বাম দলগুলো তারা কেউ আমাদের শত্রু না, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। এবং তারা এটাও ইদানিং ভয় পাচ্ছে যে ভারত থেকে খুব স্লোলি বাট স্টেডিলি বলে দেওয়া হয়েছে ইনক্লুসিভ নির্বাচন না হলে সেই নির্বাচন ভারত কোনোভাবে সমর্থন করবে না। ভারতের নির্বাচন না করলে কি আসে? ভারত সমর্থন না করলে কি আসে যায়, এই শব্দটি তাদের বলা উচিত ছিল সরকারের পক্ষে, এখন পর্যন্ত কিন্তু বলেননি। তার মানে আসে যায়, তার মানে আসে যায়। আপনি দুটো ঘটনা দিয়ে দেখুন যে প্রফেসর সাহেব যখন চীন থেকে ঘুরে আসলেন তখন মনে হলো যে চীন বাংলাদেশের 25 বছর 50 বছর আগের হারায় যাওয়া ভাই, যেরকম পাকিস্তান হচ্ছে আমাদের 53 বছর আগে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই, জড়ুয়া ভাই। আমরা সেই জড়ুয়া ভাইটাকে খুঁজে পেয়েছি। চীন থেকে ঘুরে আসার পরে উনি যে ভাষণ টাষণ দিলেন এবং চীনে যে ভাষণ টাষণ দিলেন যে গার্ডিয়ান অফ দ্য ওশান আমরাই, তো এই ভাষণ টাষণ শুনে মনে হলো যে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক, হ্যাঁ ঐতিহাসিক বন্ধুত্ব। এবং এই বন্ধুত্ব উনি আসার পরে একেবারে জমে ক্ষীর, আগে একটু পাতলা যাও টাইপের ছিল, এখন একেবারে জমে ক্ষীর। সেই বন্ধুত্বটা ভাঙলো কিভাবে দেখুন। আমরা গত মাসে দেখেছি, এই মাসে প্রথম সপ্তাহে দেখেছি চীন থেকে কোন রকম কোনো সাহায্য ডিসবাস করা হচ্ছে না, কোনো ফিনান্সিয়াল হেল্প চীন থেকে ডিসবার্সমেন্ট হয়নি। কেন হয়নি? কারণ গত 2 মাস ধরে ভারত, চীন এবং রাশিয়া একটি জোট গঠনের চেষ্টা করছে এবং রিসেন্টলি একজন শক্তিশালী পলিটিশিয়ান এবং একজন টেকনোক্র্যাট অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসছেন, একটি ঝটিকা সফর করে এসছেন। ঝটিকা সফরের মেইন উদ্দেশ্যটা ছিল চীন, ভারত, রাশিয়াকে নিয়ে রিক নামে একটি জোট গঠন করা, আরআইসি। এই আরআইসি গঠনের পরে বেশ কিছুদিন পরে এখানে ইরানকে ঢোকানো হবে, এটা প্ল্যানের মধ্যে আছে, আগাম প্ল্যানের মধ্যে আছে। তো এই আরআইসি গঠনের প্রস্তাবটা যখনই নীতিগতভাবে সম্মত হয়েছে 3টি দেশ, সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপরে যে মিনিমাম সাহায্যগুলো আসতো চীনের, সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং এই সাহায্যগুলো বন্ধ হওয়ার পরে এখন আপনি চীনকে ডেকে এনে আপনি এই সমুদ্র উপকূল অঞ্চল তাদেরকে লিজ দেবেন, চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেবেন, অবাধে ব্যবসা করতে দেবেন বলে যত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, এবং চীনা লোকরা আপনার এত ইউয়ান সাহায্য দেবে, সবকিছু কিন্তু জলের তোড়ে ভেসে গেছে, নাই। ঠিক তেমনি ভাবে ভারত যখন বলবে এই নির্বাচন আমি মানি না, সঙ্গে সঙ্গে তিনটি পশ্চিমা দেশ, শক্তিশালী দেশ যারা ভারতের সাথে অ্যালাই, দ্য ফাইভ আইস, পঞ্চচক্ষু বলে একটি শব্দ আছে ওয়ার্ল্ড পলিটিক্সে, 5টি বৃহৎ শক্তি। সেই 5টি বৃহৎ শক্তির 3টি বৃহৎ শক্তি বলে বসবে এই নির্বাচন আমরা মানি না। এক আল জাজিরাকে দিয়ে আপনি ওইটাকে জায়েজ করাতে পারবেন না। এক আল জাজিরা বা কাতার, এই করাপ্টেড প্রতিষ্ঠানটি
আপনাকে জায়েজ করাতে পারবেন। আর বাংলাদেশের যে হাজার হাজার যে মিডিয়া আছে, এই মিডিয়া সদচিৎকার করলেও কোনো লাভ হবে না। এটা ইউনূস সাহেব জানেন বলেই তিনি ইনক্লুসিভ নির্বাচনটার ভয় পাচ্ছেন, যে ইনক্লুসিভ নির্বাচন যদি সত্যি করতে হয় তাহলে তো আওয়ামী লীগকে আনতে হবে, এবং আওয়ামী লীগকে আনলে কোনোভাবে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন করা যাবে না। আবার ইনক্লুসিভ নির্বাচন করব না এই কথাটাও বলা যাচ্ছে। এটা একটা ফাটা ভাষায় পড়ার মতন অবস্থা। নির্বাচন করতে হবে, আমি বিএনপি জামাতকে কথা দিয়েছি, অতএব সুতরাং করতে হবে। এটা সেনাপ্রধানকে কথা দিয়েছি, করতে হবে। সেনাপ্রধানকে অবশ্য আলাদা ভাবার কোনো কারণ নেই এখন। যিনি সেনাপ্রধান তিনি সরকার প্রধান, যিনি সরকার প্রধান তিনি সেনাপ্রধান, ব্যাপারটা এরকম আর একে মানে পয়সার এপিটোপিট। তো যদি আপনাকে ইনক্লুসিভ নির্বাচন করতেই হয় তাহলে আপনাকে আওয়ামী লীগকে বাদ রাখতে পারবেন। আর আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনতে দেন আপনি, তাহলে তার বিজয়ও আপনি ঠেকাতে পারবেন। সুতরাং এই যে উভয় সংকট, এই উভয় সংকট থেকে বাঁচার জন্য একমাত্র পথ ইউনূস সাহেবের সামনে খোলা, সেটি হচ্ছে নির্বাচন ভণ্ডুল করা। এবং নির্বাচন ভণ্ডুল করার জন্য আমি বরাবর বলে এসেছি, বহুবার বলেছি, নির্বাচন ভণ্ডুল করার জন্য খুব বেশি কিছু লাগে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে অসহনীয় পর্যায়ে খারাপ করে দিলেই নির্বাচন নরমালি ভণ্ডুল হয়ে যায়। আপনি ধরুন নির্বাচনের তারিখ ঘোষণার পরে, তাই তো হচ্ছে, আপনি ধরুন বিদেশ থেকে পর্যবেক্ষকরা আসলেন, পর্যবেক্ষকরা যেদিন ঢাকায় আসলেন সেদিন ঢাকায় ধরুন গোটা 20 বড় বড় বোমা বিস্ফোরিত, ওই পর্যবেক্ষকরা কি আর ঢাকায় থাকবে? 10টা লাশ পড়ে গেল, 10টা-20টা লাশ পড়ে গেল, পর্যবেক্ষকরা সঙ্গে সঙ্গে প্লেনে ফিরে যাবেন, ফিরে যে তার দেশে যে বিবৃতি দেবেন যে ওই দেশে নির্বাচনের পরিবেশ নাই, শেষ, সিম্পল। নির্বাচন তারা করতে চাইবে। এখানে তো আরেকটা বিষয় আছে, যেমন ধরেন গতদিন যে হরতাল ডেকেছিল 20 তারিখে আওয়ামী লীগ, সেই হরতালে আপনি দেখলেন এনসিপির এক সমন্বয়ক বা সহ-সমন্বয়ক চট্টগ্রামে বাসে আগুন দিচ্ছেন দায় আওয়ামী লীগের গাড়ি চাপানোর জন্য। এটা তো সিসি ফুটেজ আমরা দেখলাম। তারপরে আপনি ধরেন এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনে আপনি এখানে কার্যালয় খোলার, যেসব দেশে অস্থিরতা সহিংসতা সেসব দেশেই তো জাতিসংঘ মানবাধিকার কমিশন খুলে, তার মানে আগে ভাগে এটা খুলে তাদেরকে দেখানো যে তাহলে নির্বাচনের পরিবেশটাই তুমিই থাকো, ইউনূসবাদ কায়েম হোক নাকি? নির্বাচনের পরিবেশ নেই, এইটা একেবারে 11th আওয়ারে যে দেখবেন আপনি যে সেটাই ঘটবে। বিএনপি যতই গোপে তা দিক, আর এই যে কাঁটা চামচ এবং রাইস স্পুন রেডি করুক টেবিলে বসে বসে, খাবার বিএনপির সামনে যাবে না, জামাতের সামনে যাবে না। আর জামাতের সামনে যেটা যাচ্ছে সেটা হলো উইদাউট ইলেকশন, উইদাউট পাওয়ার, তারা পাওয়ার এনজয় করছে। তারা সরকারে না যেও, সরকারে না থেকেও সরকারের সকল রকম পাওয়ার তারা এক্সারসাইজ করছে, সকল রকম, টাকা পয়সা থেকে শুরু করে এভরিথিং। সুতরাং 5 বছর নির্বাচন না হলে জামাত বরং খুশি, কিন্তু বিএনপি শেষ হয়ে যাবে। বিএনপি যদি আগামী বছর নির্বাচন না হয় তাহলে বিএনপি নামক কোন সংগঠনটির অস্তিত্ব থাকবে না। সেই জন্য বিএনপি কাঁচা চামচ নিয়ে বসে আছে টেবিলে, ডাইনিং টেবিলে ভাগ বাটোয়ারা করবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। এই যে মনে করেন আপনার বিএনপি নির্বাচনের জন্য নানা প্রস্তুতি নিয়ে রাখছে, নির্বাচনে যাবে কিন্তু আদৌ নির্বাচন হবে না, এটাই সাধারণ মানুষ মনে করছেন, এবং বিশ্লেষকরা তো আপনারাও মনে করছেন, বিশ্লেষক সকলে মনে করছেন, যারা রাজনীতি নিয়ে ভাবেন, ন্যূনতম রাজনৈতিক চর্চা যারা করেন সাধারণ মানুষ, মানে রাজনীতির কি বলে রাজনীতিকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তারাও ভাবছেন নির্বাচন হবে না। তো বিএনপি কেন বারবার এই ফাঁদে যাচ্ছে? আসলে বিএনপি ফাঁদে যাচ্ছে ওর ভুলের মানে ইয়ে করার জন্য, খেসারত দেওয়ার জন্য। ভুলটা যে করেছে তারা 5 তারিখে, সেই ভুলের খেসারত দেওয়ার জন্য এই একের পর এক চেষ্টা করে যাচ্ছে। বিএনপি ওই আন্দোলনটার নেতৃত্ব ধরে রাখতে পারেনি, ওইটার লাগামটা টেনে রাখতে পারেনি। ধরে নিয়েছিল তারা যে অটোমেটিক্যালি তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে, চলে আসবে। সেনাপ্রধান তাদেরকে ডাক দিয়ে, প্রেসিডেন্ট তাদেরকে ডাক দিয়ে বলবে তোমরা দ্বিতীয় বৃহত্তম দল আওয়ামী লীগের পরে, তোমরাই সরকার গঠন করো, তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আর তত্ত্বাবধায়ক সরকার যদি আসে
3 মাসের মধ্যে আসবে। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার আসলে আওয়ামী লীগ তো ছন্ন ছাড়া, আওয়ামী লীগের তো দাঁড়াবার ক্ষমতা নেই কোথাও। সুতরাং 3 মাসের ভিতর নির্বাচন হলে তারা চলচাল করে ক্ষমতায় চলে যায়। এই যে তাদের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা তো ভুল করে দেয় ডক্টর ইউনূস এসে 3 মাসের প্রস্তাবনাটা টোটালি খারিজ করে দিয়ে আমাদেরকে 6 বছর টাইম দেওয়া লাগবে। যখনই বললো 6 বছর টাইম দেওয়া লাগবে, তখনই বিএনপি প্রমাদ গোনা শুরু করলো। তারপরে হাত পায়ে ধরে এই লবি করে সেই লবি করে, ইন্ডিয়াকে দিয়ে রিকোয়েস্ট করে, আমেরিকাকে ধরে রিকোয়েস্ট করে, গ্রেট ব্রিটেনকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে প্রফেসর ইউনূসকে মোটামুটি আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যাপারে রাজি করিয়েছে। হ্যাঁ, এখন কে কত টাকা দিয়ে কাকে রাজি করিয়েছে বা কি কি উপহার দিয়েছে আমরা এই ব্যাপারটিতে না গেলাম, কিন্তু রাজি করিয়েছে। কিন্তু বিএনপি জানে না যে এই রাজি আসলে রাজি না। কারণ বিএনপি নির্বাচিত হয়ে ইউনূসের কর্মকাণ্ডের কোনো বিচার করবে না, এই গ্যারান্টি তো বিএনপি ইউনূসকে দিতে পারে, দেয়নি, দেবেও না। এই গ্যারান্টি কিভাবে আগাম দেবে? দল 2 ভাগ হয়ে যাবে, বিএনপিটা 2 ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে আমরা এত অপরাধ তারা করেছে, এই অপরাধের আমরা দায়ভার নেব না, আমরা যতদিন ক্ষমতায় থাকবো এই অপরাধের দায় কিন্তু আমাদের ঘাড়ে আসবে, আমরা এই দায় নেব না। আর এক ভাগ বলবে আমরা এই দায় নেব। সুতরাং দল 2 ভাগ হয়ে যাবে। বিএনপি যখন প্রফেসর ইউনূসকে আপনার ওই ক্লিন চিট না দেবে, ইনডেমনিটি না দেবে, তাহলে ইউনূস সাহেব কেন তাদেরকে নির্বাচন করিয়ে ক্ষমতায় বসাবেন? সাধারণ বুদ্ধির মানুষ হলেও তো এই কাজটা করবে না। আর তিনি তো বিচক্ষণ মানুষ, তিনি সাধারণ বুদ্ধির কোন মানুষ নন একেবারে। আবার একটু পিছনে যাই, এই যে মুজিববাদকে খতম করে ইউনূসবাদ কায়েম হবে নাকি? এখন তাইলে ইউনূসবাদ নামে নতুন কোন, যেমন ইউনূসবাদের ফর্মুলা হতে পারে আমি সবাইকে দরিদ্র করে দিয়ে তারপরে আমি গ্রামীণ ব্যাংকের এই এনজিও প্রসারিত করব, ক্ষুদ্র ঋণ, এটাই হবে ইউনূসবাদের নতুন তত্ত্ব। এমনও তো হতে পারে না, এটা হবে না। কারণ এটা হলে উনি এতদিন ওয়েট করতেন, এই আগেই ঘোষণা করে দিতেন যে আমাকে জাতির পিতা বানানো হোক, আর আমি যতদিন বাঁচবো, এই যেমন ধরুন চীনের প্রেসিডেন্ট, উনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু প্রেসিডেন্ট থাকবে, সাংবিধানিকভাবে পাশ করা এটা। তো এরকম করে আমাকে যতদিন বাঁচবো আমাকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে হবে এবং আমি জাতির পিতা, এটা উনি আগে ঘোষণা করে দিতেন। এবং এই ঘোষণা করার জন্য কিচ্ছু লাগতো না। বাংলাদেশের প্রশাসন এখন তার যেভাবে তার গোলামি করছে, তো সেই গোলামির কাছে এই বিষয়টি জাস্ট বলার অপেক্ষা, সঙ্গে সঙ্গে কিন্তু হাজার হাজার লোক রাস্তায় নেমে যেত, জাতির পিতা হিসাবে তার মনুমেন্ট বানিয়ে ফুলের মালা টালা দিয়ে বরণ টরণ করে নিত। এবং তখন আবার দেখতেন যে এই ইসলামিক দলগুলোরও কোনো সমস্যা হতো না, ওই মূর্তি পূজা করাতে কোনো সমস্যা হতো না। একটা বিষয় জানতে চাই মঞ্জু ভাই, 5 মিনিট আমরা শেষ করবো আশা করি। একটা বিষয় জানতে চাই, এনসিপির, আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, এনসিপির গন্তব্য কোথায় বা সরকারেরই বা গন্তব্য কোথায়? এনসিপি কি আসলে শেষমেশ ফ্রিডম পার্টির পথ ধরছে কিনা, মানে শেষ গন্তব্য ফ্রিডম পার্টি কিনা, আর সরকারি বা গন্তব্য কোথায়? খুব নিরপেক্ষ ভাবে বলতে গেলে এনসিপি নিজেও জানে তারা ভোটে জিতে পার্লামেন্টে যেতে পারবে না। তারা যারাই ক্ষমতায় আসুক, জামাত বিএনপি এই 2 দলের যারাই ক্ষমতায় আসুক, তাদের পাশাপাশি একটা বার্গেনিং ফোর্স হিসাবে, একটি অন্যতম বার্গেনিং ফোর্স হিসাবে থাকতে চায়। রাজনীতিতে পায়ের তলাকার মাটি শক্ত করতে চায়, যেন পরে ইলেকশন, আগামী 5 বছর পর বা 6 বছর পর যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে তখন তাদের বয়সও বেড়ে যাবে, তাদের দলের লোক সংখ্যাও বাড়বে, তাদের কোটি কোটি টাকা আসবে, সেই কোটি কোটি টাকা দিয়ে তারা পার্টিটাকে স্পান করবে এবং তখন তারা বাংলাদেশের 1 নম্বর বা 2 নম্বর পার্টি হবে। এরকম একটি সুদূর প্রসারী প্ল্যান এনসিপির মাথায় আছে। এইবারের ইলেকশনে এনসিপি সংসদীয় ভোটে জিতে সরকার গঠন করব এরকম কোনো আশা কিন্তু পোষণ করে না। এনসিপির যারা পেছনের নেপথ্য, যারা মাথা আছে, পাকা মাথা,
সেই পাকা মাথাগুলো এই আশাটা করে না। এনসিপির বাচ্চারা করতে পারে, কিন্তু পেছনের পাকা মাথা যেগুলো আছে সেই পাকা মাথারা এই আশাটা করে। এরা একটা বার্গেনিং ফোর্স হিসেবে আশা করে, যে বার্গেনিং ফোর্স। যেমন ধরুন যে বার্গেনিং ফোর্স থাকলে কি হয়, বার্গেনিং ফোর্স থাকলে সরকার দুর্বল থাকে। এই বার্গেনিং ফোর্সটা যদি বাইরে থেকে সরকারকে একটা ধমক দেয়, সরকার সংসদে ওই জিনিসটা পাশ করাবে। ধরুন বিএনপি সরকার গঠন করেছে, 152টি আসন পেয়ে, আর বাকিটা জামাত পেয়েছে, ইসলামী দল পেয়েছে, ও আবার আর এনসিপি পেয়েছে। এনসিপি সরকারের বাইরে থেকে রাজপথ থেকে ঘোষণা দিল আগামী সপ্তাহ থেকে এই আইনটি জারি করতে হবে, না হলে আমরা সরকার থেকে পদত্যাগ করব, আমরা জ্বালাও পোড়াওতে নেমে যাব, আন্দোলনে নেমে যাব। এইরকম একটি আন্দোলনে নেমে যাওয়ার ঘোষণা দিতে পারার মতন বার্গেনিং পাওয়ার হতে চায় এনসিপি, শক্তিশালী বার্গেনিং পাওয়ার। তারা তো এখনো তাই করতেছে, এইটা করো নাইলে আমরা কিন্তু এই করব। হ্যাঁ, এখন যেটা করতেছে এটা তো আসলে বেআইনি হচ্ছে, একটু আইনি তকমা নেই, তখন এই জিনিসটাই করবে আইনি তকমা। আচ্ছা, তখন আপনি আমি আর কেউ এই বিরুদ্ধে কথা বলতে পারবো না, কারণ তখন ওটা আইনি একটা তকমা পাবে, আইনি একটা রূপ পাবে তখন সেটা। কিন্তু অনেকেই তো মনে করছেন এনসিপির গন্তব্য আসলে ফ্রিডম পার্টির মতোই, সেটা তো পরিণতি হবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। সেটা ফ্রিডম পার্টির চেয়েও খারাপ হতে পারে, পথে ঘাটে মার খেতে পারে, নাম পরিচয় গোপন করতে, মানে পাবলিকের মারের চোটে নাম পরিচয় গোপন করে ফেলতে পারে, যে কোনোদিন এনসিপি করি নাই, এই অবস্থাও হতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতি যতটা ক্রিটিক্যাল, যতটা ব্রুটাল, এইটা আশেপাশের কোন দেশের রাজনীতি কিন্তু এরকম না। আশেপাশের দেশের রাজনীতির ভিতরে কিছু না কিছু গণতন্ত্র আছে, কিছু না কিছু মানবিকতা আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির ভিতরে, বাংলাদেশের এই ধরনের রাজনীতির ভিতরে ব্রুটালিটি এতটাই বেশি আছে যে রাজনীতির জন্য প্রয়োজনে এরা সবকিছু পারে। আজকে যাকে বাপ ডাকলো কালকে তাকে খুন করতে পারে, এবং কালকে যাকে বাপ ডাকলো তাকে আজকেও খুন করতে পারে, এবং সরাসরি বলতে পারে যে আমাদের কোনো সম্পর্কই ছিল না এনসিপির সাথে বাটে পড়লে। কিন্তু রাজনৈতিকভাবে তাদের কোনো আদর্শ, রাজনৈতিকভাবে তাদের কোনো যে আদর্শ, সেই আদর্শ দিয়ে জনগণের ভোট টানার কোনো উপায় তাদের নাই। তাহলে এটা কি সরকারের গন্তব্যটা কোথায়? তাহলে সরকারের গন্তব্য যতদিন তারা এনসিপি কে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে ততদিন, উইদাউট ইলেকশন যতদিন ক্ষমতায় থাকা যায়। মানে এনসিপি হচ্ছে তাদের ক্ষমতায় থাকা অস্ত্র, তাদের ক্ষমতার উৎস। এনসিপি সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এরা ক্ষমতার উৎস। এরা যতদিন রাখবে, যখন দেখবে যে ক্ষমতা থাকা যাচ্ছে না, তখন তারা সেফ এক্সিট নেবে, বিদেশ চলে যাবে। প্রত্যেকেরই তো বিদেশে একাধিক দেশের নাগরিকত্ব আছে, মিনিমাম 12 জনের তো আছেই প্রমাণিত। কিন্তু আসলে কি সেফ এক্সিট নেওয়া সম্ভব? আসলে কি সেফ এক্সিট নেওয়া সম্ভব? এটা আমরা এখন বলতে পারি না। হয়তো দেখা যাবে যে বিএনপি জামাতের লোকরাই তাকে নিরাপদে ফ্রান্সে রেখে আসলো, আমেরিকাতে রেখে আসলো, এটাও হতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসলো, আওয়ামী লীগ হয়তো তাকে সমস্ত কিছু ইন্ডেমনিটি দিয়ে দিল, তাও হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আমার যেটা আছে সেটা হলো যে রিভেঞ্জের কোনো শেষ নেই। রিভেঞ্জ যে হবে, তারা করেছে, এই রিভেঞ্জের যে পাল্টা রিভেঞ্জ হবে এর মাপ নেই। এটা ক্ষমতায় আওয়ামী লীগ, অবধারিত, সে ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক। মানে ধরেন ইউনূস চলে গেলে বিএনপি আসলো, আবার পাল্টা রিভেঞ্জ হবে। হ্যাঁ, পাল্টা রিভেঞ্জ হবে। আর আওয়ামী লীগ কখনো ফেরত আসলে তার পরিণতি, বাংলাদেশের রাজনীতি এখন আপনার হচ্ছে পিং পং বলের মতন, এই টেবিলের উপরে পিং পং বল একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে, কোন জায়গায় যে থামবে